নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর জন্য মাসল মানে যেই অ্যানিমাল টিস্যুটা শুরু করেছিলাম তার নেক্সট পার্টটা পড়ব, যেটা হলো মাসল টিস্যু। আমরা অ্যানিমাল টিস্যু যখন শুরু করলাম তখন প্রথমেই বলেছিলাম যে যে মানে টিস্যুটা আমাদের মুভমেন্ট এবং লোকোমোশনে সাহায্য করবে সেটা হচ্ছে মাসল টিস্যু। দেখো, প্ল্যান্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে যদি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখি, প্ল্যান্ট কিন্তু মুভমেন্ট করে, তাই না? মুভমেন্ট। আর অ্যানিমাল যেটা করে সেটা কিন্তু মুভমেন্ট প্লাস লোকোমোশন, তাই না? তাহলে আমাকে সবার আগে যেটা জানতে হবে যে মুভমেন্ট আর লোকোমোশনের মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো, মুভমেন্ট হচ্ছে যখন কোনো একটা অর্গানিজম যখন এক জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাড়াচাড়া করছে, তখন সেটাকে কিন্তু বলা হচ্ছে মুভমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু স্থান পরিবর্তন ঘটছে না। কিন্তু প্রাণীর ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা কিন্তু প্রাণী নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম, তাই না? তার মানে প্রাণীদের ক্ষেত্রে যখন আমি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের কথা বলছি তখন সেটা মুভমেন্ট হচ্ছে, এবং যখন সে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছে তখন কিন্তু সেটা হচ্ছে লোকোমোশন। তাই আমরা অ্যানিমাল দেহে বা প্রাণীদের দেহে কিন্তু মুভমেন্ট এবং লোকোমোশন দুটোই দেখতে পাবো, কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই মানে এক স্থান থেকে অন্য স্থানে যে মানে চলে যাওয়া স্থান পরিবর্তন সেটা কিন্তু আমরা পাই না। অর্থাৎ প্ল্যান্টের দেহে কিন্তু আমরা কোনোভাবেই লোকোমোশন পাই না। কিছু কিছু তোমার এক্সেপশন আছে, যেমন ক্লোমাইডোমোনাস আছে, সেটা কিন্তু একটা অ্যালগি অর্থাৎ একটা প্ল্যান্ট হওয়া সত্ত্বেও কিন্তু সে গমনে সক্ষম, তাই না? তো চলো, তো এই যে মুভমেন্ট এবং লোকোমোশন এতে সাহায্য করে কোন টিস্যুটা? এতে সাহায্য করছে কিন্তু মাসল টিস্যু বা মাসকুলার টিস্যু। এইবারে আমরা যদি দেখি এই মাসল টিস্যুটা শুধুমাত্র আমাদের লোকোমোশনে সাহায্য করছে তা কিন্তু নয়, বা শুধুমাত্র যে বাহ্যিক অঙ্গের যে মানে মুভমেন্ট সেটাতে সাহায্য করছে তা কিন্তু নয়। এই যে মাসল টিস্যু এটা কিন্তু আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেই ইন্টারনাল অর্গানগুলোর মুভমেন্টেও কিন্তু সাহায্য করে। কিভাবে? আমরা আমাদের জিআই ট্র্যাক্টের কথা জানি, অর্থাৎ যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেটা আমাদের পৌষ্টিক নালী, সেই পৌষ্টিক নালীর যে সঞ্চালনটা হয় যেটাকে আমরা পেরিস্টালসিস বলি। কি বলি? যেটাকে আমরা পেরিস্টালসিস বলি। সেই পেরিস্টালসিসের জন্য কিন্তু যে খাদ্যটা আমরা গ্রহণ করছি সেটা কিন্তু আস্তে 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 আমাদের ডাইজেশন ট্র্যাক্টে মুভ করে। কেন? কারণ ওই যে আমাদের জিআই ট্র্যাক্ট, ওই জিআই ট্র্যাক্টের মুভমেন্টের জন্য কিন্তু ওই খাদ্যটা ধীরে 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 পৌষ্টিকতন্ত্রের সমগ্র দিকে যেতে পারছে বা পৌষ্টিকতন্ত্র বরাবর কিন্তু মুভ করতে পারছে। যদি এই পেরিস্টালসিসটা অর্থাৎ ওই জিআই ট্র্যাক্টের যে মুভমেন্টটা সেটা যদি না হতো তাহলে পরে কিন্তু আমাদের যে খাবারটা সেটা কিন্তু ডাইজেশন বা ডাইজেস্ট হতো না, তাই না? ঠিক সিমিলারলি দেখো, যদি আমাদের ফুসফুসের ওই ওঠা নামা যেটা আমাদের মানে কনস্ট্রাকশন অর্থাৎ বা সংকোচন প্রসারণ যেটা হয় সেটা যদি না হতো, অর্থাৎ মানে লাংসের যদি মুভমেন্টটা না হতো তাহলে পরে কিন্তু আমরা ব্রিদিং হতো না আমাদের। আর যদি ব্রিদিং না হতো আমাদের কিন্তু বেঁচে থাকাটাও খুব মানে সম্ভব হতো না। তাহলে ইন্টারনাল অর্গানেরও কিন্তু একটা মুভমেন্টে সাহায্য করছে এই মাসল টিস্যু। ওকে, তাহলে যদি আমরা মাসল টিস্যুকে ওভারঅল দেখি, যদি একটা মাসল টিস্যুকে আমরা ওভারঅল দেখি তাহলে মাসল টিস্যুকে আমরা ক ভাগে ভাগ করতে পারবো? যদি ওভারঅল আমরা মাসল টিস্যুকে দেখি, সেই ওভারঅল মাসল টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো। কি কি? একটা হচ্ছে ধরো স্ট্রেটেড, একটা হচ্ছে স্মুথ, আর একটা হচ্ছে কার্ডিয়াক, তাই না? একটা হচ্ছে স্ট্রেটেড অর্থাৎ সরেক পেশি, একটা হচ্ছে স্মুথ বা অরেক পেশি, আর একটা হচ্ছে কার্ডিয়াক যেটাকে আমরা হৃদ পেশি বলি। ঠিক আছে, এই তিনটে ভাগে কিন্তু আমরা মাসলকে প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। এবারে প্রত্যেকটা মাসল ধরে ধরে যদি আমরা প্রত্যেকটা মাসলের প্রত্যেকটা যে ভাগ সেগুলো ধরে ধরে আমরা করব। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে
স্ট্রেটেড মাসল বা সরেক পেশি। দেখো আমরা সরেক পেশি কেন বলি, যদি আমরা এই পেশিগুলোকে স্টেন করে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে পরে কিন্তু আমরা এই পেশিগুলোতে অনেক দাগ পাই, অনেক রেখা পাই। তার জন্য আমরা এই ধরনের পেশিকে বলি সরেক পেশি বা স্ট্রেটেড মাসল। এইবারে এই সরেক পেশি বা স্ট্রেটেড মাসলকে আমরা আবার আরো দুটো নামে চিনি। আমরা কি নামে চিনি এবং কেন সেই নামগুলো দেওয়া হয়েছে সেগুলো একবার দেখবো। দেখো এই ধরনের যে মাসলগুলো, এই মাসলগুলো কিন্তু স্কেলিটন অর্থাৎ হাড়ের সাথে যুক্ত থাকে। তাহলে যেহেতু হাড়ের সাথে বা কঙ্কালের সাথে যুক্ত থাকে তার জন্য এই ধরনের মাসলকে বলা হয় স্কেলিটাল মাসল, কঙ্কাল পেশি। কেন কঙ্কাল পেশি বলা হয়? কারণ এগুলো হাড়ের সাথে যুক্ত থাকে। এবার দেখো যদি হাড়ের সাথে যুক্ত থাকে তার মানে এগুলো হাড়ের মুভমেন্টে সাহায্য করবে। আমার এই হাতে হাড় আছে, অর্থাৎ এখানেও কিন্তু সরেক পেশি অ্যাটাচ আছে। এইবারে ধরো আমার এখানে কিছু একটা কামড়ালো, আমি তো সেটাকে মারবো, তাহলে মারার জন্য আমাকে হাতটাকে এখানে নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসাটা, এটা তো আমি নিজের ইচ্ছাতে করছি, তাই না? তার জন্য এই নিয়ে আসাতে বা আমার নিজের ইচ্ছাতে মুভমেন্ট করাতে আমি কার হেল্প নিলাম? আমি এই মাসলটার হেল্প নিলাম, যার নাম হচ্ছে স্ট্রেটেড মাসল বা স্কেলিটাল মাসল। তার মানে এই ধরনের মাসলগুলো অর্থাৎ সরেক পেশি বা কঙ্কাল পেশি, এদের মুভমেন্ট কিন্তু আমি আমার ইচ্ছাতে করতে পারি, আমি আমার উইলে করতে পারি। তার জন্য এই মাসলটার আরেকটা নাম হচ্ছে ভলেন্টারি মাসল। ঠিক আছে? তাহলে চেস্টীয় পেশি। কেন চেস্টীয় পেশি বা কেন ভলেন্টারি পেশি? কারণ এগুলো আমি আমার নিজের ইচ্ছার, ঐচ্ছিক পেশি বলা হয় এদেরকে। আমি আমার নিজের ইচ্ছাতে সঞ্চালন করতে পারছি, তাই স্কেলিটাল মাসল বা স্ট্রেটেড মাসলকে কিন্তু আমরা ভলেন্টারি মাসলও বলি। ঠিক আছে? তাহলে এই তিনটে নাম, ঐচ্ছিক পেশি, সরেক পেশি এবং কঙ্কাল পেশি, কাকে বলছি? আমরা এই স্ট্রেটেড মাসলটাকে বলছি। এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্যটা হলো এখানে আমরা যে মাসল ফাইবারগুলো দেখতে পাবো বা যে মাসলগুলো আমরা দেখতে পাবো, যে মাসল টিস্যুগুলো আমরা দেখতে পাবো বা সেলগুলো আমরা দেখতে পাবো, সেগুলো হচ্ছে ইলংগেটেড স্ট্রাকচার অর্থাৎ লম্বাটে, এবং এখানে আমরা কিন্তু অনেক মাল্টি নিউক্লিয়েটেড অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে? দেখো আমরা যখন নিউক্লিয়াস পড়েছিলাম তখন সিনসাইটিয়াম পড়েছিলাম, বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষ, সেখানে কিন্তু একটা উদাহরণ ছিল পেশি কোষ, তাই না? তাহলে এই হচ্ছে সেই পেশি কোষ। দেখো এই পেশি কোষটা, এই কোষের পেশি কোষে কিন্তু আমরা একের বেশি নিউক্লিয়াস পাচ্ছি। তাহলে এই যে স্ট্রেটেড মাসল, এই স্ট্রেটেড মাসলের যে মাসল ফাইবার গুলো বা যে মাসল সেল গুলো, সেগুলো কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড হয়। বেশ, চলো এবারে আমরা একটা মাসল ফাইবারের একদম ইন্টারনাল স্ট্রাকচার কিরকম হয়, একদম মাসল থেকে একদম মায়োফাইবার অবধি পরপর আমরা দেখবো। দেখো আমি প্রথমে এখানে যেটা এঁকেছি এটা হলো সেই মাসলটা। এই মাসলটাকে আমি এরকম মানে এলএস করে লম্বচ্ছেদ করে আমি তোমাকে দেখাচ্ছি। কেমন করে দেখাচ্ছি? দেখো আমি দেখতে পাচ্ছি এই মাসলটার ভিতরে অনেক এরকম গোল গোল স্ট্রাকচার আছে, যাদেরকে বলা হয় মাসল ফ্যাসিকল। কি বলা হয়? মাসল ফ্যাসিকল। তার মানে এটা একটা মাসল ফ্যাসিকল, এটা একটা মাসল ফ্যাসিকল, এটা একটা মাসল ফ্যাসিকল, এটা একটা মাসল ফ্যাসিকল। ওকে, তার মানে অনেক কটা মাসল ফ্যাসিকল একত্রিত হয়ে এই মাসলটা তৈরি হয়েছে। হলো, আমি কি করলাম? আমি এখান থেকে একটা মাসল ফ্যাসিকলকে এখানে বার করে নিয়ে এলাম। বার করে এসে আমি কি দেখতে পাচ্ছি? একটা মাসল ফ্যাসিকল অনেক কটা মাসল ফাইবার বা যেগুলোকে আমরা অরিজিনালি মাসল সেল বলি, সেই মাসল সেল গুলো নিয়ে কিন্তু একটা বড় মাসল ফ্যাসিকল তৈরি হয়েছে। দেখো এখানে একটা মাসল, এখানে একটা মাসল ফাইবার, এখানে একটা মাসল ফাইবার, এখানে একটা মাসল ফাইবার। এবারে আমি কি করলাম? আমি ওখান থেকে একটা মাসল ফাইবারকে বার করে নিয়ে এলাম। মনে রাখবে এই মাসল ফাইবারটাই হচ্ছে অরিজিনাল যে মাসল সেল অর্থাৎ পেশি কোষ, তাই না? অনেক কটা পেশি কোষ মিলে এই মাসল ফ্যাসিকলটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমি একটা মাসল ফাইবারকে বার করে নিয়ে আসছি। আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো প্রত্যেকটা মাসল ফাইবার আবার অনেকগুলো মায়োফাইব্রিল নিয়ে গঠিত, অনেকগুলো মায়োফাইব্রিল নিয়ে গঠিত। আমরা যখন সাইটোস্কেলিটন পড়ছিলাম, সেই সাইটোস্কেলিটনের প্রধান দুটো উপাদানই ছিল অ্যাক্টিন এবং মায়োসিন, তাই না? অ্যাক্টিন এবং মায়োসিন, ওই অ্যাক্টিন এবং মায়োসিনটাই হচ্ছে মায়োফাইব্রিল। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার একদম মাসল থেকে মায়োফাইব্রিল অবধি যদি আমরা স্ট্রাকচারটাকে পরপর দেখি তাহলে কিন্তু আমরা এইভাবে পরপর স্ট্রাকচার গুলো পাবো। যদি আমরা সাজিয়ে সাজিয়ে লিখি তাহলে কি করে লিখতে পারবো? তাহলে দেখো প্রথমে আমি লিখেছি যে মাসলটা আমাদের পেশির সাথে, যেটা আমাদের হাড়ের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ অর্গান।
তাই না? সেই অর্গান গুলো কি নিয়ে গঠিত হবে? অনেক কটা মাসল টিস্যু নিয়ে গঠিত হবে। তাহলে এক্ষেত্রে মাসল টিস্যু কিন্তু হচ্ছে এই মাসকুলার ফ্যাসিকলটা, তাই না? তাহলে এটা যদি টিস্যু হয়, অনেক কটা টিস্যু কি নিয়ে তৈরি হয়? অনেক কটা টিস্যু নিয়ে তৈরি হচ্ছে যে মাসল ফাইবার যেগুলো আছে সেগুলো নিয়ে তৈরি হচ্ছে, তাই না? তাহলে দেখো সেই মাসল ফাইবার, এই দেখো এই যে মাসল ফাইবার, তাহলে এই মাসল ফাইবার গুলোই কিন্তু হচ্ছে মাসল সেলস। তাহলে এটাকে যদি আমি টিস্যু ধরি তাহলে এটা অবশ্যই হবে মাসল সেল, কারণ অনেক কটা মাসল সেল নিয়ে তৈরি হচ্ছে টিস্যু, দেখো। আর অনেক কটা টিস্যু একত্রিত হয়ে তৈরি করছে মাসল, যেটা অরিজিনাল একটা অর্গান আমি লিখেছি। আর এই যে মাসল ফাইবার, যে মাসল সেল যেগুলো, সেগুলো আবার ওই যে মাসল বা মায়োফাইব্রিলস নিয়ে গঠিত। যে মায়োফাইব্রিলে আমরা দু ধরনের ফিলামেন্ট পাবো, একটা থিক ফিলামেন্ট, একটা থিন ফিলামেন্ট। দেখো এটা হচ্ছে সেই থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্ট। থিক ফিলামেন্টটা কোনটা? অবশ্যই মায়োসিন। এবং হ্যাঁ, থিন ফিলামেন্ট কোনটা? সেটা অবশ্যই হচ্ছে অ্যাক্টিন, তাই না? তাহলে এটা হচ্ছে সেই সাইটোস্কেলিটনে আমরা যে ফিলামেন্ট গুলো পেয়েছিলাম সেটা অ্যাক্টিন এবং মায়োসিন, যেখানে অ্যাক্টিনটা হচ্ছে থিন এবং মায়োসিনটা হচ্ছে থিক। এইবারে আমরা কি দেখব? এবারে আমরা দেখব এই যে মাসল গুলো তার একটা কভারিং থাকে, তো তার একটা আউটার কভারিং থাকে। আমরা এপিমাইসিয়াম পড়েছিলাম, আমরা পেরিমাইসিয়াম পড়েছি, আর আমরা এন্ডোমাইসিয়াম পড়েছি, আবার সার্কোলেমাও আমরা পড়েছি। তাহলে এইগুলোকে আমরা কিভাবে আলাদা করব? দেখো আমি এই টোটাল মাসলটাকে এখানে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আমি একদম মাসলটা যে আবরণ দ্বারা আবৃত তাকে আমরা বলেছি এপিমাইসিয়াম। দেখো এখানে আমি নীল দিয়ে দেখছি, এখানে নীলটা হলো এপিমাইসিয়াম, ঠিক আছে? এই নীলটা হলো এপিমাইসিয়াম। তারপর আমি দেখিয়েছি এখানে সবুজ রঙের একটা আউটার লাইন, যেটা কিনা হলো এই ফ্যাসিকলের আবরণটা। তাহলে এই যে ফ্যাসিকলের আবরণটা, এটাকে অর্থাৎ এই সবুজ যে আবরণটা, এটাকে আমি বলবো পেরিমাইসিয়াম। কি বলবো? পেরিমাইসিয়াম, ঠিক আছে? দেখো পেরিমাইসিয়ামের মধ্যে আমরা আবার লাল একটা আবরণ পাচ্ছি এবং লালের ভেতরে কালো একটা আবরণ পাচ্ছি, তাই না? তার মানে ফ্যাসিকলের আবরণটা কি? ফ্যাসিকলের আবরণটা হচ্ছে পেরিমাইসিয়াম। এবং এই যে মাসল ফাইবার, এই মাসল ফাইবারে দেখো আমরা আবার দুটো আবরণ পাচ্ছি, তাই না? লাল একটা পাচ্ছি এবং লালের ভিতরে কালো একটা পাচ্ছি। এই যে মাসল ফাইবার তার উপরে এই লালটাকে আমরা বলবো, অর্থাৎ উপরে মাসল ফাইবারের উপরের দিকে যে আবরণটা তাকে আমরা বলবো এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। এবং লালটার ভেতরে যে কালোটা আমরা পাবো সেই কালোটাকে আমরা বলি কি? সার্কোলেমা। সার্কোলেমা তোমরা পড়েছো, পেশিকোষের আবরণকে বলা হয় সার্কোলেমা। তাহলে এটা হচ্ছে পেশিকোষ, আমি তো মাসল ফাইবারকেই তো বললাম মাসল সেলস। তাহলে মাসল সেলসের বাইরের যে আবরণ তাকেই তো আমি কি বলছি? সার্কোলেমা। সার্কোলেমার বাইরে একটা আবরণ পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। একটা স্বচ্ছ আবরণ আমরা পাই, সেটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। ফ্যাসিকলের যে আবরণটা সেটাকে বলা, সেটাকে আমি কি বলছি? সবুজটাকে আমি কি বলছি? আমি বলছি পেরিমাইসিয়াম। এবং একদম বাইরে মাসলের যে আবরণ তাকে আমি বলছি এপিমাইসিয়াম। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে আমরা কি করব? এবারে আমরা এই যে মায়োফাইব্রিল, এই মায়োফাইব্রিলের যে স্ট্রাকচার সেটা আমরা এখানে এঁকেছি এবং এটা আমরা বুঝবো এখানে কোন জিনিসটাকে কি বলে, কোনটাকে কি না বলে। দেখো তাহলে এখানে প্রথমেই বললাম একটা মায়োফাইব্রিল দুটো ফিলামেন্ট নিয়ে গঠিত। সেই ফিলামেন্ট গুলো ক্যারেক্টার কি রকম হবে? সেই ফিলামেন্ট গুলো হবে কন্ট্রাকটাইল ফিলামেন্ট, অর্থাৎ পেশি কি করছে? পেশি আমাদের মুভমেন্ট এবং লোকোমোশনে সাহায্য করছে, ঠিক আছে? তার মানে একটা পেশি মুভমেন্ট বা লোকোমোশন হতে গেলে তাকে সংকোচন এবং প্রসারণ হতে হবে। আর এই সংকোচন এবং প্রসারণে সাহায্য করে কে? এই অ্যাক্টিন এবং মায়োসিন, ঠিক আছে? তার জন্য এরা কি? এরা হচ্ছে প্রোটিন। কি রকম প্রোটিন? এই প্রোটিনগুলোকে বলা হয় কন্ট্রাকটাইল প্রোটিন, অর্থাৎ সংকোচন এবং প্রসারণে সক্ষম এমন প্রোটিন হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। আমি প্রথমেই বললাম আমরা, তাহলে এটা হচ্ছে একটা মায়োফাইব্রিলের গঠন। আমি যদি ভালো করে আরো মানে কাছ থেকে যদি একটা মায়োফাইব্রিলকে দেখি, আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। তার বাইরে আমি বললাম তাতে আমরা দু রকমের ফিলামেন্ট পাবো, একটা হচ্ছে থিক ফিলামেন্ট, একটা হচ্ছে থিন ফিলামেন্ট। থিক ফিলামেন্ট কোনটা? থিক ফিলামেন্ট হচ্ছে এই নীলটা, যেটা আমি নীলে এঁকেছি, এটা হচ্ছে থিক ফিলামেন্ট, যার নাম হচ্ছে মায়োসিন। আর এই যে ব্ল্যাকটা আমরা এঁকেছি, এটা হচ্ছে থিন ফিলামেন্ট, নাম হচ্ছে অ্যাক্টিন। হলো?
তারপরে দেখো তাহলে থিক আর থিন ফিলামেন্ট আমি পেয়ে গেলাম, কিন্তু এছাড়াও আমরা অনেক কিছু কোশ্চেনস পাচ্ছি। কোনটা? দেখো এই যে জিগজ্যাগ প্যাটার্নে আমরা যে লাইনটা দেখতে পেয়েছি, এই যে জিগজ্যাগ প্যাটার্নে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জেড লাইন। কি বলা হয়? জেড লাইন। কি করে মনে রাখবো? জিগজ্যাগ, জিগজ্যাগ হচ্ছে জেড, জিগজ্যাগ, তাই না? এই যে জেড, জেড ফর জেড লাইন, ঠিক আছে। তারপরে দেখো আমরা এখানে একটা জেড লাইন পাচ্ছি, আমরা এখানে একটা জেড লাইন পাচ্ছি, তাহলে এই দুটো জেড লাইনের মাঝখানের যে পোরশনটা বা যে জায়গাটা একেই বলা হয় সার্কোমিয়ার, একেই বলা হয় সার্কোমিয়ার। দুটো জেড লাইনের মাঝের যে জায়গা সেটাকেই বলা হয় সার্কোমিয়ার। যখন একটা পেশি সংকুচিত হচ্ছে, যখন একটা পেশি সংকুচিত হবে তখন কি হবে? এই যে মাঝখানের যে দুটো জেড লাইন এরা একে অপরের কাছে চলে আসবে, এবং কাছে যেই চলে আসবে অর্থাৎ এই সার্কোমিয়ারটা সংকুচিত হবে। তার মানে পেশির সংকোচন মানেই হচ্ছে সার্কোমিয়ারের সংকোচন, আর সার্কোমিয়ারের সংকোচন মানেই হচ্ছে দুটো জেড লাইন একে অপরের কাছাকাছি চলে আসবে, তখনই পেশিটা সংকুচিত হচ্ছে। আর একটা পেশি প্রসারিত হওয়া মানে সার্কোমিয়ারের প্রসারণ, অর্থাৎ দুটো জেড লাইন আস্তে আস্তে একে অপরের থেকে দূরে সরে যাবে। এটা তোমরা মনে রাখবে। দেখো এছাড়াও আমরা সবুজ রঙের একটা লাইন দেখতে পাচ্ছি কোথায়? ঠিক একদম সার্কোমিয়ারের মিডলে, মিডল, তাই না? সার্কোমিয়ারের মিডলে, মিডল এম, তার জন্য এই লাইনটাকে বলা হয় এম লাইন, ঠিক আছে। তাহলে এই যে একটা সার্কোমিয়ার, এই সার্কোমিয়ারের মিডলে আমরা যে লাইনটা পাই সেই লাইনটাকে বলা হয় এম লাইন। ওকে, বেশ। তাহলে এটা গেল তোমাদের একটা যে স্ট্রেটেড মাসল বা সরেক পেশি তার একটা মানে গঠন এবং তার কিছু বৈশিষ্ট্য। মনে রাখবে, বারবার আমি একটা কথা বলছি, সরেক পেশি কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড এবং ইলংগেটেড ইন স্ট্রাকচার। ওকে, এবং ভলেন্টারি মাসল আমরা নিজের ইচ্ছায় মানে এদেরকে নাড়াচাড়া করতে পারি, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এরা কঙ্কাল বা হাড়ের সাথে যুক্ত থাকে। তাহলে এই সরেক পেশির তিনটে নাম আমরা পেলাম: সরেক পেশি, ঐচ্ছিক পেশি এবং কঙ্কাল পেশি। এটা ছিল আমাদের সরেক পেশিটা। এবারে আমরা নেক্সট পেশিতে চলে যাব। এবারে আমরা করব স্মুথ মাসল। অতটা মানে স্ট্রেটেড মাসলের ক্ষেত্রে বা সরেক পেশির ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম, আমরা ছবি দেখে দেখে এবার সেটা আমরা স্মুথ মাসল বা মসৃণ পেশির ক্ষেত্রে দেখব। মসৃণ পেশি হচ্ছে ওই সরেক পেশির একদম উল্টো। দেখো আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি, ছবিতে আমরা যা যা দেখতে পাবো সেগুলো আমরা বৈশিষ্ট্য হিসেবে লিখবো। কি দেখবো? যে এই যে কোষটা আমরা দেখবো, এই কোষটা হচ্ছে অনেকটা বেম আকৃতি, তাই না? মাকু আকৃতি। তাহলে কখনো কখনো মাকু আকৃতির হতে পারে স্পিন্ডল শেপ, বা কখনো লম্বাটে হতে পারে ইলংগেটেড, তাই না? তারপরে কি দেখছি? আমরা দেখছি দুটো প্রান্ত ছুচলো। তাহলে দু প্রান্ত যেটা, সেই দু প্রান্ত অবশ্যই হবে ছুচালো, তাই না? তাহলে অনেকটা মাকু আকৃতি হচ্ছে, পটলের মতো দেখতে হয়। বেশ, আরেকটা কি? আর এখানে কিন্তু আমরা এটা হবে ইউনিসেলুলার, ইউনিনিউক্লিয়েটেড, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটাই মাত্র নিউক্লিয়াস পাবো, এবং সেটা কিরকম হবে? এবং সেটা হবে ওভাল শেপ। কিরকম হবে? ওভাল শেপ, অর্থাৎ ডিম্বাকার। আমরা এখানে যে নিউক্লিয়াসটা দেখছি সেটা কিন্তু ওভাল নিউক্লিয়াস, অর্থাৎ ডিম্বাকার একটা নিউক্লিয়াস, তাই না? বেশ, তাহলে এটা কিন্তু হচ্ছে স্মুথ মাসলের একটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। তারপরে আমরা যেরকম সরেক পেশির ক্ষেত্রে আমরা দুটো আলাদা আলাদা নাম পেয়েছিলাম, আমরা কিন্তু স্মুথ মাসলের ক্ষেত্রেও পাবো। কিরকম? দেখো স্মুথ মাসলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে দাগ পাচ্ছি না, তাই না? তাই স্মুথ মাসলকে বা মসৃণ পেশিকে কিন্তু আমরা অরেক পেশিও বলতে পারি। এক নম্বর আনস্ট্রেটেড মাসল বলতে পারি। আর কি এগুলো থাকে কোথায়? এগুলো থাকে হচ্ছে আমাদের যে ইন্টারনাল অর্গানস গুলো আছে সেখানে। ধরো পাকস্থলীতে, আমাদের জিআই ট্র্যাক্টে থাকতে পারে, আমাদের ধরো ইউটেরাসে থাকতে পারে, চোখে থাকতে পারে। তাহলে এই সমস্ত মাসলগুলোকে কি আমরা নিজের ইচ্ছাতে নড়াচড়া করতে পারি? পারি না। তার জন্য এই ধরনের মাসলকে বলা হয় ইনভলেন্টারি মাসল, অর্থাৎ অনৈচ্ছিক পেশি। তার মানে এই পেশিটাকে আমরা কি কি বলতে পারি? এই পেশিটাকে আমরা বলতে পারি অরেক পেশি বা আনস্ট্রেটেড মাসল বলতে পারি, আর বলতে পারি অনৈচ্ছিক পেশি, বা যেটাকে আমরা বলছি তোমার ইনভলেন্টারি মাসল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা স্মুথ মাসলের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব হৃদপেশিতে। এবারে আমরা
যে স্পেশালাইজড মাসলটা সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে কার্ডিয়াক মাসল। দেখো কার্ডিয়াক মাসল হৃদপেশি, হৃদপিণ্ড কি তুমি তোমার ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারো? পারো না। তার মানে হৃদপেশি হচ্ছে ওয়ান টাইপ অফ ইনভলিন্টারি মাসল, অনৈচ্ছিক পেশি। এবং এই যে পেশিটা, এই পেশিটাতে কিন্তু আমরা রেখা পাই, বিভিন্ন লাইন পাই। এখানে আমরা জেড লাইন পাবো, তাই না? তাহলে বিভিন্ন রকম লাইন পাচ্ছি আমরা। তাহলে যেহেতু লাইন বা রেখা আছে তার জন্য এটা হচ্ছে অবশ্যই একটা স্ট্রেটেড মাসল। অর্থাৎ এই মাসলটা হচ্ছে, এই কার্ডিয়াক মাসলটা হচ্ছে স্ট্রেটেড মাসল এবং স্মুথ মাসলের হাইব্রিড টাইপের একটা। এখানে আমরা স্মুথ মাসলেরও ক্যারেক্টার পাই, এখানে আমরা মানে যে স্ট্রেটেড মাসল তারও কিন্তু ক্যারেক্টার পাই। দেখো এটা হচ্ছে একটা হৃদপেশির একটা ছবি। এখানে এইগুলো হচ্ছে একটা মায়োফাইব্রিল, এটা একটা মায়োফাইব্রিল, এটা একটা মায়োফাইব্রিল, এটা একটা মায়োফাইব্রিল, ঠিক আছে? এখানে আমরা এই যে যেটা দেখানোর চেষ্টা করছি এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা জিগজ্যাগ প্যাটার্নে আছে, অর্থাৎ অবশ্যই এটা হচ্ছে জেড লাইন। কিন্তু এই মায়োফাইব্রিলটা জেড লাইন আর এই পরপর মায়োফাইব্রিলগুলো জেড লাইন কিন্তু একে অপরের সাথে যুক্ত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছে, তাই না? এই স্ট্রাকচারটাকেই বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক, এটাকেই বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু হচ্ছে হৃদপেশির একটা প্রধান বৈশিষ্ট্য। কি বলবো? বলবো ওই যে মায়োফাইব্রিলের অর্থাৎ হৃদপেশির মায়োফাইব্রিলের যে জেড লাইন তার প্রান্তের সাথে তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করছে সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে? আর এখানে আমরা এই, তাহলে এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক আইডি। আর এখানে আমরা যেটা পাচ্ছি সেগুলো হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? পাওয়ার হাউস বলি, এটাকে আমরা পাওয়ার হাউস বলি, তাই না? তার মানে হৃদপেশিতে আমরা প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাবো। কেন মাইটোকন্ড্রিয়া পাবো? আমরা জানি সেই ভ্রূণাবস্থা থেকে যখন আমরা একটু এমব্রায়ো থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, সেই ভ্রূণাবস্থা থেকে কিন্তু একদম আমাদের মৃত্যু অবধি আমাদের হার্ট কিন্তু কখনো স্টপ হয় না। তাহলে আমরা তো জানি আমরা যখন খুব বেশি কাজ করছি তখন কিন্তু আমাদের পেশিগুলো ব্যথা হয়ে যায়, আমাদের পেশিগুলো ফ্যাটিগ হয়ে যায়, তাই না? কেন ফ্যাটিগ হয়? কারণ ল্যাকটিক অ্যাসিড জমা হয়। কিন্তু হৃদপেশি কিন্তু কখনোই ফ্যাটিগ হয় না। কেন ফ্যাটিগ হয় না? কারণ হৃদপেশির মধ্যে প্রচুর পরিমাণে আমরা মাইটোকন্ড্রিয়া পাই, যে মাইটোকন্ড্রিয়া আমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে তারা এটিপি উৎপাদন করে এবং হৃদপেশিকে সরবরাহ করে। পর্যাপ্ত পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকার জন্য মানে এটিপিও প্রচুর পরিমাণে সরবরাহ করা হয়, যার জন্য কিন্তু এই যে পেশিটা, এই পেশিটা কখনোই মানে ফ্যাটিগ হয় না। এছাড়াও আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে হৃদপিণ্ডে অনবরত কিন্তু অক্সিজেন সাপ্লাই হয়, নিউট্রিয়েন্ট সাপ্লাই হয় ভায়া ব্লাড, তাই না? তা তোমরা একটু ভেবে দেখো তো, হৃদপিণ্ড তো সারা দেহে রক্ত সরবরাহ করে, তাহলে হৃদপিণ্ডকে কে রক্ত সরবরাহ করে, তাই না? এখানে আমরা যখন ব্লাড সার্কুলেশন যখন করব তখন এটা আমরা করব, ঠিক আছে? দু রকমের আমরা সার্কুলেশন পাই, একটা সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে করোনারি সার্কুলেশন। এই করোনারি সার্কুলেশনের মাধ্যমে কিন্তু হৃদপিণ্ড নিজেকেই ব্লাড সাপ্লাই করে এবং হৃদপিণ্ড নিজেকেই যখন ব্লাড সাপ্লাই করছে সেই ব্লাডের সাথে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করে। তাহলে এই সমস্ত অর্থাৎ প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকার জন্য এবং করোনারি সার্কুলেশনের জন্য কিন্তু হৃদপিণ্ড কখনোই বা হৃদপেশি কখনোই মানে ফ্যাটিগ হয় না, কখনোই ক্লান্ত হয়ে পড়ে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা যে কার্ডিয়াক মাসল তার স্ট্রাকচার। একটা কার্ডিয়াক মাসলে আমরা তাহলে রেখাও দেখতে পাচ্ছি, আবার এটা একটা ইনভলিন্টারি মাসল অর্থাৎ অনৈচ্ছিক পেশি, এটা কিন্তু আমাদের ইচ্ছায় আমরা সঞ্চালন করতে পারি না, ঠিক আছে? এখানে আমরা যে ইন্টারক্যালেটেড ডিস্ক গুলো পাই সেটাও আমরা পড়বো, যে জেড লাইন গুলো পরস্পর যুক্ত হয়ে প্রত্যেকটা সার্কোমিয়ারের মানে সার্কোমিয়ার নয় সরি মায়োফাইব্রিলের যে জেড লাইন সেগুলো পরস্পর যুক্ত হয়ে একটা ইন্টারক্যালেটেড ডিস্ক স্ট্রাকচার নেয়। এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের যে হৃদপেশি তার একটা স্ট্রাকচার। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা ওই যে তিনটে টাইপ অফ মাসল, স্ট্রেটেড মাসল, স্মুথ মাসল এবং কার্ডিয়াক মাসল আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? এছাড়াও তোমরা আরো দুটো মাসলের নাম পেতে পারো, একটা হচ্ছে রেড মাসল, একটা হচ্ছে হোয়াইট মাসল। মনে রাখবে রেড মাসল আর হোয়াইট মাসল কিছুই নয়, যে পেশিগুলো খুব বেশি কাজ করে,
যে পেশিগুলো খুব বেশি পরিমাণে কাজ করে সেখানে খুব বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তাই না? যদি খুব বেশি পরিমাণে একটা মাসল কাজ করে তাহলে তাকে খুব বেশি পরিমাণে শক্তি সরবরাহ করতে হবে, আর আমরা জানি শক্তি সরবরাহ করে কে? কোষের মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া। তাহলে যে সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি হবে সেই সমস্ত কোষ মানে মাসলগুলোকে আমরা বলবো রেড মাসল। কারণ এই যে খুব বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকার জন্য এই মাসলগুলোকে লাল লাল দেখায়, লাল রঙের দেখায়, তাই না? তার জন্য এই মাসলগুলোকে বলা হয় রেড মাসল, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। আর যে মাসলগুলো অতটা বেশি কাজ করে না সেখানে মাইটোকন্ড্রিয়া কম পরিমাণে থাকবে কিন্তু কম পরিমাণে থাকবে, তাই না? কম পরিমাণে থাকবে, তখন সেই মাসলটা অতটাও রেড দেখতে হবে না, তখন সেই মাসলগুলোকে বলা হবে হোয়াইট মাসল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেড মাসল এবং হোয়াইট মাসলের কনসেপ্ট। তাহলে এটা হয়ে গেল তোমাদের টোটাল যে মাসকুলার টিস্যু সেটা। এর পরের দিন আমরা যে নার্ভাস টিস্যু বা নিউরাল টিস্যু সেটা সম্বন্ধে পড়বো।